শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙ্গ সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তাপপ্রবাহে নাকাল দেশ। যশোর, চুয়াডাঙ্গা সহ 4 জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। 7 দিনে হিট স্ট্রোকে 10 জনের মৃত্যু। স্কুল খোলা বন্ধের ঘোষণা নিয়ে বিভ্রান্তি চলছে। তীব্র গরমে অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় দুর্ভোগে শিক্ষার্থী ও শিক্ষকরা। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট। জুটছে না খাওয়া ও গোসলের পানি। কোথাও একবেলা পানি এলেও তাতে ময়লা ও দুর্গন্ধ। এবার বিস্তারিত খবর। তাপপ্রবাহে নাকাল পুরো দেশ। তবে যশোর, চুয়াডাঙ্গা সহ 4 জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গেল 7 দিনে সারা দেশে হিট স্ট্রোকে 10 জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। টানা তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ, তথ্য আবহাওয়া অফিসের। প্রচণ্ড উত্তাপ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। এ অবস্থায় কবে বৃষ্টি হতে পারে সেই আশায় সবাই আকাশের দিকে তাকিয়ে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে কয়েকদিনের মধ্যেই ঝরতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা। 10 দিন ধরে গরমের যে অবস্থা, সারাদিনে দোকানদারি করতে পারতেছি না, দোকানে টিকা যাচ্ছে না। এই গরম প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা পিছিয়ে সত্যি পাচ্ছি না। 2 থেকে 8 তারিখের ভিতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তাপমাত্রা। এদিকে যথারীতি প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীদের চাপ বাড়ছে। সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গেল এক সপ্তাহে মাদারীপুর, চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তিও রয়েছেন বেশ কয়েকজন হিট স্ট্রোক রোগী। আমি অসুস্থ, বোন অসুস্থ, জ্বর, সর্দি, কাশি, এগুলাতে একেবারে অবস্থা খারাপ। তার মধ্যে কারেন্ট থাকতেছে না। আমার বাচ্চাটা অতিরিক্ত গরমের জন্য জ্বর, আমরা শুক্রবারে ভর্তি করাইছি। আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে হিট স্ট্রোক এর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এখন যারা আছেন বিভিন্ন গরমজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন। আম ও লিচু বাগানীদের কপালে চিন্তার ভাঁজ। তীব্র খরতাপে ঝরে পড়ছে গুটি, আক্রমণ বেড়েছে পোকার। এ অবস্থায় কৃষকদের বারবার সেচ দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার। তবে লক্ষ্য পূরণে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন তারা। গাছের পাতা লাল আছে, পাতা নাই। বর্তমানে উপজেলায় 4 ভাগের 1 ভাগ আম হয়েছে। আবহাওয়ার কারণে পোকার উপদ্রব বেশি, এজন্য 7 থেকে 8 দিন পর পর গাছে বিষ স্প্রে করা লাগছে। তো এই ক্ষেত্রে আমরা অনেকটাই হতাশার মধ্যে রয়েছি। যারা লিচু এবং আম চাষি রয়েছে, বেশিরভাগই ঝরে যাচ্ছে। আমাদের এবছর প্রায় 30% ফল গাছই মুকুল কম আসছে। সেক্ষেত্রে ওভারঅল গত বছর আমাদের উৎপাদন কম হবে, এটাই স্বাভাবিক। তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সহ 21 জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এটি জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সাতক্ষীরা থেকে জনজীবনে তাপপ্রবাহের প্রভাব নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। 12টা পর্যন্ত তারা তাপমাত্রা রেকর্ড করেছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তীব্র তাপ প্রবাহের কারণে শহরে মূলত মানুষজনের উপস্থিতিও আমরা খুব কম দেখতে পাচ্ছি। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বের হচ্ছেন না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তীব্র তাপ প্রবাহে যতটা সম্ভব মানুষকে ঘর থেকে কম বের হওয়ার পরামর্শ দিয়েছেন এবং পানীয় জাতীয় খাওয়ার কথা তারা বলছেন। অফিস আদালতগুলোতেও মানুষজনের উপস্থিতি একেবারেই কম। যতটুকু প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু মিটিয়েই তারা দ্রুতই ঘরে ফিরে যাচ্ছেন। আগামীকাল শেষ হচ্ছে দেশ জুড়ে চলমান 5ম দফার হিট অ্যালার্ট।
পরবর্তীতে সারা দেশে না থাকলেও কোনো কোনো অঞ্চলে হিট অ্যালার্ট জারি হবে সেটা জানানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায় ২রা মে থেকে বৃষ্টি শুরু হলেও ১, ২ ও ৩ তারিখে হিট অ্যালার্ট থাকবে রাজশাহী, চুয়াডাঙ্গা, রংপুর অঞ্চলে। এদিকে সিলেট এবং চট্টগ্রামের বৃষ্টির প্রভাব পড়বে ঢাকা ও বরিশাল এলাকায়। সহনীয় তাপমাত্রা মে মাসের ১০ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ২রা মে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হলেও রাজশাহী, খুলনা অঞ্চলের বৃষ্টির সম্ভাবনা নেই। ২ তারিখ কিংবা ৩ তারিখে আমাদের পূর্বাংশে যে বৃষ্টিটা হবে সেটা ধীরে ধীরে কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে এবং ৩-৪ তারিখের দিকে সেটা বিস্তৃতি আরও বেশি লাভ করতে পারে। তখন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই অনেকটা কমে আসতে পারে সারা দেশের জন্য, এবং সেটা হয়তো বা আমাদের পরের সপ্তাহ কিছুদিন চলমান থাকতে পারে, বিশেষ করে ৭-৮ তারিখ পর্যন্ত থাকতে পারে। আর যেহেতু তাপমাত্রা কিছুটা কমে আসবে, আমরা ধারণা করছি যে ১০ তারিখের কাছাকাছি পর্যন্ত আমাদের আবহাওয়া মোটামুটি আমাদের স্বস্তির অনুকূলে থাকতে পারে। দর্শক, রাজধানীর তাপপ্রবাহ নিয়ে আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস আর কি বলছে? এই যে তীব্র যে তাপপ্রবাহ চলছে, যে চলমান তাপপ্রবাহ, সেটি কিন্তু বেশ মানুষের জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত করে দিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছে আগারগাঁও এলাকায়, আবহাওয়া অফিসে নেই, আমি আবহাওয়া অফিসের পাশেই রয়েছি। এই এলাকার চিত্রটি যদি দেখাই তাহলে দেখবেন যে এই সময় খুব কম সংখ্যক মানুষ রাস্তায় রয়েছে এবং যে মানুষ যারা বেরিয়েছেন তারা অনেকেই ছাতা নিয়ে বেরিয়েছেন। কিছু অল্প কিছু রিক্সা চলাচল করছে। শুধুমাত্র জীবন জীবিকার তাগিদেই কিন্তু এই তীব্র গরমের মাঝেও মানুষ বেরিয়েছেন, তাদের জীবিকার তাগিদেই তারা কাজে বেরিয়েছেন। অনেকের সাথে কথা বলেছি, রিক্সা চালক অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা রিক্সা না চালিয়ে তাদের উপায় নেই, তাদের সংসার চালাতে হলে এই রিক্সা চালাতে হবে, আর এই কারণেই তাদের বের হতে হচ্ছে। বেশিক্ষণ চালাতে তারা পারছে না। একইভাবে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক থেকে শুরু করে আমি বালু শ্রমিকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে আসলে এই তীব্র গরমের মাঝে আসলে তাদের ঘর থেকে না বেরিয়ে উপায় নেই, তারা জীবিকার তাগিদে বেরিয়েছেন এবং কাজ করছেন। নগর জুড়েই কিন্তু একই অবস্থা। আর একটু আগে আমি আবহাওয়া অফিসে ছিলাম, সেখানকার যে সর্বশেষ যেটি বলছেন যে আগামী ২ তারিখে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টির প্রভাব কিন্তু সারা দেশে খুব একটা পড়বে না। তবে ৪ তারিখের দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এবং সেখানে তার প্রভাব সারা দেশে পড়বে এবং কিছুটা তাপমাত্রা এখন যেটা রয়েছে সেটি কমে আসবে। তবে ১০ তারিখের পরে ১০ মের পরে কিন্তু আবারও তাপমাত্রা বেড়ে যাবে। মে মাস জুড়েই মোটামুটি তাপ থাকবে এবং যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে যেটি চলমান, কালকে সেটি শেষ হচ্ছে। নতুন করে আর হিট অ্যালার্ট জারি করা হবে না, তবে অঞ্চল ভেদে সেই হিট অ্যালার্টটি জারি করা হবে। তো এই ছিল আমার কাছে আগারগাঁও থেকে। তানভীর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর তাপপ্রবাহ নিয়ে জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় দুর্ভোগে পড়ার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। কোন কোন জেলার স্কুল খোলা আর কোন জেলার স্কুল বন্ধ থাকবে তা নিয়ে বিভ্রান্তিও রয়েছে অনেক জায়গায়। এদিকে তাপপ্রবাহের পাশাপাশি লোডশেডিং গরমের কষ্ট বাড়িয়ে দিয়েছে অনেকখানি। ডেস্ক রিপোর্ট। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না রাখা নিয়ে অস্থিরতা চলছেই। এদিকে শিক্ষক সহ বেশ কয়েকটি মৃত্যুর ঘটনার পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে আগামী ২ তারিখ পর্যন্ত সারা দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রাখতে এসেছে হাইকোর্টের শতপ্রণোদিত রুল সহ নির্দেশ। তবে হাইকোর্টের নির্দেশ এখনো আমলে নেয়নি শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তাই আগের নির্দেশনা অনুযায়ী সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং খুলনা, রাজশাহী বিভাগ সহ দেশের ২৭ জেলায় আজ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে। তবে খোলা রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে চোখে পড়ার মতো। চট্টগ্রামে তীব্র গরমের মধ্যে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে প্রতি ঘন্টার লোডশেডিং। শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েই ভুগছেন সমান কষ্টে। মূলত কারেন্টটা বারবার চলে যাচ্ছে আর বেশি গরম লাগছে, ওই জন্য পিপাসা তৃষ্ণার্ত হয়ে যাচ্ছি। যদি মর্নিং শিফট হয় স্কুলটা একটু সুবিধা হয়। আর গরম লাগতেছে, সেই জন্য আমরা বাসা থেকে ফ্যান নিয়ে আসতেছি। ঘন্টাখানেক পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে। আর হচ্ছে যে রোদের তীব্রতা বা দাবদাহ, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে অনেকজন।
ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং এর ঘটনা নরসিংদী, বরিশাল, রংপুর সহ সারা দেশেই ঘটছে কম বেশি। এই গরম সবার জন্যই স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে কোথাও বন্ধ, কোথাও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিরোধিতা করেছেন শিক্ষক, অভিভাবকেরা। যখন টপ ফ্লোরে আমরা ক্লাস করেছি, শিক্ষার্থীরা যেভাবে প্রচন্ড ঘেমে গিয়েছে বা আমাদেরও কষ্ট হয়েছে। গরমের মধ্যে খোলা রাখাটা ঠিক না, বন্ধ করে দিলে ভালো হতো। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে বাচ্চা কাচ্চা। ঢাকার আশেপাশে জেলায় সবখানে বন্ধ আছে, আমাদের বন্ধ দেওয়া উচিত ছিল, কারণ এই গরমে ক্লাস করা সম্ভব না। বন্ধ দিলে ভালো হয়, এবং গরমের জন্য প্রচুর বাচ্চারা কোনো করতে পারতেছে না গরমে। এদিকে তাপপ্রবাহের কারণে যেসব জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে, সেই তথ্য আগে থেকে না জানানোতে অনেকে স্কুলে এসে ফেরত যাচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিলির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা নিউজ ডেস্ক। তীব্র গরমে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অবস্থা নিয়ে চট্টগ্রাম ও নরসিংদী থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি আব্দুল্লাহ রাকিব ও বদরুল আমিন চৌধুরী। এই গরমের মধ্যে আসলে শিক্ষার্থীদের ক্লাস করার সবচেয়ে কষ্ট হয়ে দাঁড়িয়েছে, যার কারণে মূলত লোডশেডিং সকাল থেকে প্রতি ঘন্টায় হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা ক্লাস শেষে ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসছেন, তারা বাতাসে নিজেদেরকে জিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা হাত পাখা এবং রিচার্জেবল ফ্যান নিয়েও ক্লাস করছে, এবং শিক্ষার্থীরা যেটি বলছে তারা বারবার গরমের কারণে হাঁপিয়ে উঠছে এবং পিপাসার্থ উঠছে, যার ফলে আমরা দেখছি যে শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা বলছে শিক্ষার্থী অনলাইনে যদি ক্লাস নেওয়া সম্ভব হয় বা অন্যান্য কারণে যদি ক্লাসের সময়টা সকালের দিকে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আসলে দুপুরের পরে যে গরমটা সেটি থেকে তারা কিছুটা রেহাই পাবে। তো আমরা দেখেছি যে স্কুল কলেজগুলোতে উপস্থিতি যদিও কম, তবুও শিক্ষার্থীরা যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল তারা স্কুলে আসার চেষ্টা করছেন, কিন্তু গরমের কারণে যে সমস্যাটি তাদের দাঁড়িয়েছে যে ক্লাস করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি কষ্ট যারা পোহাচ্ছেন তারা হচ্ছে শিক্ষার্থীরা, বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত তারা যে এখানে অবস্থান করছেন তাদের খুব কষ্ট হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমার পেছনে তো লক্ষ্য করবে যে নরসিংদীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু খোলা রয়েছে যথাযথভাবেই, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে, ক্লাসে অংশগ্রহণ করছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের প্রচণ্ড কষ্ট সত্ত্বেও স্কুল যেহেতু খোলা সেহেতু তারা আসতে বাধ্য হচ্ছে এবং প্রচণ্ড কষ্টে তারা ক্লাসগুলো করছে। অনেক সময় বিদ্যুৎ থাকছে না, এবং এর ফলশ্রুতিতে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু এই প্রচণ্ড রোদে তারা অনেক কষ্ট স্বীকার করে তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে আসছেন। তীব্র গরমে রাজধানীর মিরপুর, বাড্ডা, রামপুরা, আগারগাঁও সহ অন্তত 10 থেকে 12টি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এড়িয়ে ভুগতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। ভুক্তভোগীরা বলছেন রোজার আগ থেকেই পানির এমন সংকট চলছে। তবে গত কয়েকদিন পানি সরবরাহ এতটাই কমে গেছে যে খাওয়া ও গোসলের মতো নিত্য প্রয়োজনও মেটানো যাচ্ছে না। দিনের একবেলা ওয়াসার লাইনের পানি এলেও ময়লার কারণে ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। সবচেয়ে বেশি বিপাকে আছেন বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বাধ্য হয়ে অনেকে ওয়াসার গাড়ি থেকে পানি কিনে প্রয়োজন মেটাচ্ছেন। তবে সেই পানি দিতেও ওয়াসার কর্মীরা গড়িমসি করেন বলেও অভিযোগ তাদের। এসব সমস্যা সমাধানে ওয়াসার কর্মকর্তারা একাধিকবার আশ্বাস দিলেও এখনো তার কোনো বাস্তব রূপ দেখতে পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দর্শক, মিরপুরের ভাসানটেক এলাকা থেকে পানির সংকট এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, পানির সংকট নিয়ে কি বলছেন তারা? এছাড়াও পানির অভাবে কিভাবে প্রাত্যহিক কাজ সারছেন বাসিন্দারা? নাবিলা, গত কয়েকদিন থেকে নগর জুড়ে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ থেকে একটু স্বস্তির জন্য মানুষ চায় একটু পানিতে, যেখানে একটু গোসল করতে পারবে বা প্রয়োজনগুলো মেটাতে পারবে, কিন্তু সেই পানিটিও যদি না পায় তাহলে কই যাবে? এমন প্রশ্নই মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা দেখে ছুড়ে দিয়েছে এখানকার যারা পানি নিয়ে দাঁড়িয়ে আছে তারা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের বাসানটেক এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এখানকার বাসিন্দা
বাসিন্দারা তাদের কাছে কয়েকজনের কাছে প্রশ্ন করেছিলাম আসলে এখানে পানির সংকট আছে কিনা। এই বলার পরেই অনেকেই একই অভিযোগ তুলেছে, পানি তো একে তো নেই, তার মধ্যে যতটুকুন পানি দিনের একটা সময় পাচ্ছে তাও হচ্ছে ময়লাযুক্ত, যেটা ওয়াসার লাইন থেকে তারা পায় সেটাও ব্যবহারের অযোগ্য। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সবাই কিন্তু বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখবেন যে পানির যে রংটা সেটি কিন্তু কালো, একদম গাঢ় কালো যেটি বলা যায় সেটি। এই পানি দিয়েই কিন্তু তারা বাধ্য হয়ে এই পানি ব্যবহার করছে, পাশাপাশি তাদের যে নিত্য প্রয়োজনীয় যেসব কাজ সেই সব কাজে ব্যবহার করছে, গোসল থেকে শুরু করে নানান রকম দৈনন্দিন কাজে। এই পানি ব্যবহার করতে গিয়ে তারা নানান রকম রোগের মুখোমুখি হচ্ছে, তারপর পাশাপাশি তাদের শরীরে চুলকানি সহ নানান ধরনের সমস্যা হচ্ছে, এমন অভিযোগটাই কিন্তু এখানকার বাসিন্দারা আমাদের জানিয়েছে। এই সব অভিযোগ নিয়ে যখন এখানকার ওয়াসা যে অফিস বা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছিল, তাদের একই কথা বরাবরই প্রতি বছরের মতোই বলছে যে সমস্যার সমাধান হবে, সমস্যা হবে, কিন্তু সেই সমস্যার আদৌ এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। এই ছিল আমার কাছ থেকে পানি সংকট নিয়ে রাজধানীর মিরপুর বাসানটেক থেকে সর্বশেষ। নাবিলা। দাউদ, আপনাকে ধন্যবাদ। বাসানটেক এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দাউদ হাসান। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের সুযোগ সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেন, এতে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কথা বলেন তিনি আরো বলেন, একটি গোষ্ঠী এক সময় এমন দারুণ একটি উদ্যোগকে প্রতিহত করার প্রবল চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবায় নজর দেয়। এখন সাধারণ মানুষ অনেক উপকার পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক জাতির পিতা। আমি জানতাম না কমিউনিটি ক্লিনিক সরকারের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। পদ্মা ও যমুনা বেষ্টিত পাবনার ঢালার চর একসময় এতটাই বিপজ্জনক ছিল যে কোন সরকারি সেবাই সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হতো না। তবে ১.৫ দশকে বদলে গেছে সে চিত্র। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ঢালাচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও নির্বাচিত পরিষদ সেখানে যেতে পারতেন না সন্ত্রাসীদের ভয়ে। পরিষদের সেবার জন্য স্থানীয়দের যেতে হতো সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের অস্থায়ী কার্যালয়ে। আমরা ইউনিয়ন পরিষদের সেবা ইউনিয়ন পরিষদে পেতাম না, মানে ভাদেরহাট বা কাজেরহাট যা পেতে হতো সন্ত্রাসীর ভয়তে। আমাদের রাস্তাঘাট ঢালারচরের ইউনিয়নের সেবা আমরা ঢালারচরেই পাইতেছি, যাতায়াতের খুব সহজ হয়েছে। সেই ভয়াল সময়ে ১৯৯৮ সালে একটি ইউনিয়ন পরিষদ ভবন তৈরি হলেও সেটিও পরিত্যক্ত ছিল প্রায় ২১ বছর। এখন সে ভয় কেটে যায়, চালু হয়েছে ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান হিসেবে এখানে বসতে পারিনি, আমি বাঁধেরহাট থেকে কার্যক্রম অস্থায়ী কার্যালয় থেকে চালাইছি। এখন মোটামুটি ঢালারচরের পরিবেশ ভালো হেতু আমরা ইউনিয়ন পরিষদে এসে মিটিং করতেছি। সন্ত্রাসের কারণে বন্ধ ছিল অনেক স্কুল কলেজ, দীর্ঘদিন পরিত্যক্ত ছিল স্বাস্থ্য কেন্দ্র। পরে সেখানে পুলিশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। তবে মাত্র কয়েক বছরের ব্যবধানে বদলে গেছে সে চিত্রও। পুলিশ সুপার জানান, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সরকার চরমপন্থী সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়, যা গ্রহণ করেছে অনেকেই। যারা আগে সর্বহারা পূর্ব বাংলা এই লাইনে ছিল তাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলেছে যে আসলে স্যার এই মানে কতদিন আর বাড়ি ছাড়া থাকবো। তো আমাদের কাছে মনে হয়েছে আর না, এখন বোধহয় ফেরার সময় হয়েছে। তো অন্তত বাড়িতে ঘুমাতে চাই, সন্তানের সাথে থাকতে চাই, স্ত্রীর সাথে থাকতে চাই, বাবা মায়ের সাথে একটু কথা বলতে চাই এবং বাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে চাই। জেলা প্রশাসকও এই ইতিবাচক পরিবর্তনের জন্য সরকারি নানা উদ্যোগের কথা উল্লেখ করেন। একটা অন্ধকার জায়গাকে এখন আলোতে পরিণত করা হয়েছে। এখানে এখন ব্যবসায়িক সুবিধা বলেন, কৃষি কাজ বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য সুবিধা বলেন, সকল কিছুই ওখানে আছে। মানুষের জীবনে নিরাপত্তা আছে। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে খুব ভালোভাবে সেখানে কাজ করছে। কৃষি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ সহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাওয়া সেই ঢালার চরেই গড়ে উঠেছে শান্তির আবাস। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। জাটকা রক্ষায় দেশের 5টি অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস মাছ শিকার বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নদীতে নামবেন জেলেরা। প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট।
জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞার কারণে জাল নিয়ে নদীতে নামতে পারেননি চাঁদপুর, ভোলা, পটুয়াখালী সহ কয়েকটি অঞ্চলের জেলেরা। আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা। নতুন উদ্যমে মাছ ধরা শুরু করতে এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে তৈরি জেলেরা। সরকারের অভিযান দিয়েছে, আমরা অভিযান পালন করছি। এখন অভিযান শেষ হয়েছে, আমরা ট্রলার লই নামু, দেনা ফেনা হয়েছি, দেনা ফেনা দিমু। আর সরকারি সাইলফাত দিছে, আমরা যা দিছে এটা তো আমাকে চলে না। এখন আমরা অভিযান শেষ করে নদীতে নামতেছি, বাল বাচ্চা নিয়ে কিছু খাইতে পারবো, এইসব করে আমরা নদীতে নামিয়ে গেছি। দীর্ঘ বিরতির পর নদীতে নামতে পারার আনন্দে হাসি ফুটেছে জেলেদের মুখে। আশা করছেন কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে জালে। 2 মাস বেকার থাকার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কামাই করবো তো অনেকটু হয়তো ভালো থাকবো, নাহলে আমাদের দিন অনেক কষ্টে গেছে। আল্লাহ দিলে মোটামুটি ভালো মাছ পাবো। মাছ আনাজ পাইলে আমরা 2টা ডাল ভাত খেয়ে ঠিক থাকতে পারবো। মাছ আনাজ যদি না থাকে তাহলে আমাদের দেশ ছাড়া কোনো উপায় নাই। মৎস্য কর্মকর্তারা জানান তাদের অভিযান সফল হয়েছে। এই মৌসুমে নদীতে প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। জাটকা সংরক্ষণটা আমরা মোটামুটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে পেরেছি এবং এই জাটকাগুলো ইতিমধ্যেই আমাদের চাঁদপুর সীমানা অতিক্রম করেছে এবং আমরা আশা করছি যে এই জাটকাটাই পরবর্তীতে বড় ইলিশ হয়ে আমাদের যে জাতীয় যে উৎপাদন, সেই উৎপাদনটা লক্ষ্যমাত্রা অর্জিত হবে। প্রতি জেলে 40 কেজি করে প্রতি মাসে তারা বিজিএফ পেয়েছে এবং এখানে আমরা 65% জেলেদেরকে বিজিএফের আওতায় আনতে পেরেছি। বাকি জেলেদেরকে হয়তো সরকার এক সময় 100% জেলেদের বিজিএফ নিশ্চিত করতে পারবে। চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6 লাখ মেট্রিক টন, যা গত বছরের চেয়ে প্রায় 50,000 টন বেশি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপপ্রবাহে নাকাল দেশ, যশোর, চুয়াডাঙ্গা সহ 4 জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। 7 দিনে হিট স্ট্রোকে 10 জনের মৃত্যু। স্কুল খোলা বন্ধের ঘোষণা নিয়ে বিভ্রান্তি চলছে। তীব্র গরমে অনেক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দুর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট, জুটছে না খাওয়া ও গোসলের পানি। কোথাও একবেলা পানি এলেও তাতে ময়লা ও দুর্গন্ধ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।